বাংলাদেশ যদি এই ভারতের এই অঞ্চলটার মালিক হতো তাহলে বাংলাদেশ একদম চায়না পর্যন্ত চলে যেতে পারত। বাংলাদেশের তরফে একটা চক্রান্ত চলছে। আমেরিকার ডিপ স্টেটকে মাঝখানে রেখে বাংলাদেশের যারা জিহাদিরা রয়েছেন তারা ভারতবাসীকে একদম টাইট করতে পারবে, এটা একটা ছক কষা হচ্ছে। সালাউদ্দিন নাম আমি দেখলাম, সেখানে স্পষ্ট লেখা হচ্ছে এই ভিডিওটাতে যে ভারতের এই অঞ্চল বাংলাদেশের হলে কি হতো। পরপর আমি ভিডিওগুলো দেখেছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভাবনা চিন্তা, এই দেশ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র। দেখুন, আমি বারবার ধরে একটা ভিডিও বারবার প্রকাশ করছি, বারবার আপনাদের সামনে নিয়ে আসছি এই কারণের জন্য, কারণ যে বিষয়টা প্রকাশ্যে চলে আসছে, যেটা নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারও উদ্বিগ্ন, যে বাংলাদেশের তরফে একটা চক্রান্ত চলছে, ডিপ স্টেটের তরফে একটা চক্রান্ত চলছে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া। এবং অনন্ত মহারাজ সেই চক্রান্তের অন্যতম কাণ্ডারি হিসেবেও সামনে উঠে আসছেন নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করার জেরে। কারণ একটা বিষয় স্পষ্ট, উত্তরবঙ্গ আলাদা হলে নর্থ ইস্টের বা উত্তর পূর্বের 7টি রাজ্য আলাদা হয়ে যাবে মূল ভারত থেকে। শুধু এখানেই নয়, এতে বাংলাদেশ অনেকটা জায়গা পেয়ে যাবে, এবং সেটা যদি হয় বাংলাদেশ ডিরেক্টলি 3টি দেশের সীমান্ত ওপর দিকে সেটা কভার করতে পারবে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে চায়না, নেপাল এবং ভুটান পড়ছে। এবং চায়না, নেপাল, ভুটান যদি হয়ে যায়, ডিরেক্ট ট্রেড করতে পারবে, এবং বাংলাদেশের মাধ্যমে আমেরিকার ডিপ স্টেটকে মাঝখানে রেখে বাংলাদেশের যারা জিহাদিরা রয়েছেন তারা ভারতবাসীকে বা ভারতবর্ষকে একদম টাইট করতে পারবে, এটা একটা ছক কষা হচ্ছে। এটা ডিপ স্টেটের থিওরি, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার যে প্রবণতা, ম্যাপ দেখিয়ে প্রকাশ করার যে প্রবণতা, সেটা সম্প্রতি আমাদের চোখে পড়লো, এবং সেটা খুব উদ্বেগের বিষয়। আমার জানা নেই যে সেই জায়গাটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের গোচরে আছে কিনা, তবে একটা ফেসবুক পোস্ট এবং সেই ফেসবুক পেজটা আমার বিশেষ নজরে পড়ল। সালাউদ্দিন নাম আমি দেখলাম, সেখানে স্পষ্ট লেখা হচ্ছে এই ভিডিওটাতে যে ভারতের এই অঞ্চল বাংলাদেশের হলে কি হতো। মানে এটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে, ভারতের এই অঞ্চলগুলো বাংলাদেশের আন্ডারে থাকলে কি হতো। তো এই যে ঘটনাটা, সেটা ভিডিওতে যে গ্রাফিক্সটাকে তুলে ধরা হচ্ছে সেখানেও খুব ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করা হচ্ছে। আমি দেখে বলছি, ভারতের এই অঞ্চল বাংলাদেশের হলে কি হতো, ভারতের এই অঞ্চল বাংলা, মানে ওপর নিচে একই শব্দর পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি গোটা ভিডিওটা যখন আমার চোখে পড়লো, আমার চক্ষু চড়ক গাছ। আমি জাস্ট ভাবতে পারছি না যে ভিডিওটা এতদিন ধরে আমরা করে আসছি, যে যেটা করা যায়, যেটা ডিপ স্টেট চাইছে, যেটা বাংলাদেশের একাংশ চাইছে, যে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া চিকেন নেক থেকে, অর্থাৎ যেটা শিলিগুড়ি করিডোর আছে সেটা থেকে আলাদা করে দেওয়া, এই যে টার্গেটটা দীর্ঘদিন ধরে একটা বাংলাদেশের অভ্যন্তরে রচা হচ্ছে এবং ডিপ স্টেট এটা নিয়ে কাজ করছে, সেটা এবার প্রকাশ্যে চলে এলো। যাই হোক, প্রথম দিকে এই ভিডিওটা একটু দেখাবো আপনাদের, এবং ভিডিওটা দেখে আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কোন জায়গায় দাঁড়িয়ে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি, এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। কোনো প্রকৃত ভারতীয় এই ভিডিওটা মেনে নিতে পারবেন যে যদি এই জায়গাগুলো বাংলাদেশের হয়ে যেত তাহলে তা কি কি করা যেত? এটা আমরা মেনে নিতে পারবো মেনে নিতে? দেখুন, ভাবা প্র্যাকটিস করুন। বাংলাদেশ যদি এই ভারতের এই অঞ্চলটার মালিক হতো তাহলে বাংলাদেশ একদম চায়না পর্যন্ত চলে যেতে পারত। বন্ধুরা, ম্যাপে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া, আর এখানে ছোট্ট একটি দেশ, সেখানে রয়েছে বাংলাদেশ, আর বাংলাদেশ থেকেও একটি ছোট দেশ রয়েছে, এটি হচ্ছে ভুটান, আর এই পাশে রয়েছে নেপাল, এবং তার পাশে রয়েছে বিশাল এক দেশ চায়না। আমরা যদি ম্যাপটা একটু জুম করে দেখি বন্ধুরা, এখন বাংলাদেশ যদি এই ভারতের এই অঞ্চলটার মালিক হতো, এই যে শিলিগুড়ি করিডোর রয়েছে, তারপরে সিকিম রাজ্য রয়েছে, এই অঞ্চলটার মালিক যদি বাংলাদেশ হতো কোনোভাবে, তাহলে বাংলাদেশ দেখতে পাচ্ছেন লম্বালম্বিভাবে একদম চায়না পর্যন্ত চলে যেতে পারত। অর্থাৎ বাংলাদেশের সাথে নতুন আরো 3টি দেশের বর্ডার হয়ে যেত। এক হচ্ছে এই যে ভুটানের বর্ডার, সেকেন্ড হচ্ছে চায়নার সাথে বাংলাদেশের বর্ডার, তারপর হচ্ছে এই নেপালের সাথে বাংলাদেশের বর্ডার, আর এই পাশে তো ইন্ডিয়া রয়েছেই।
এবং আরও একটি বর্ডার হয়ে যেতে পারত যদি এই ভারতের এই সেভেন সিস্টার্স আলাদা হয়ে নতুন একটি দেশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে আরও একটি দেশের বর্ডার হয়ে যেত। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষজন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র ভারতেই হচ্ছে বিভিন্ন ভিজিটের উদ্দেশ্যে যেতে পারে। তখন কিন্তু বাংলাদেশের মানুষ খুবই সহজে এই অঞ্চলটা যদি বাংলাদেশের হাতে থাকতো তাহলে অথবা বাংলাদেশের অভ্যন্তরে চলে যেত, তাহলে বাংলাদেশ খুব সহজে ভুটান যেতে পারতো এবং নেপালের যে বিখ্যাত এভারেস্ট এবং বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো বাংলাদেশের মানুষ ভিজিট করতে পারত। এবং চায়নার সাথে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিজনেসের সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের কাঁচামাল এবং টেক্সটাইল প্রোডাক্ট কিন্তু আমরা চায়না থেকে নিয়ে আসি। তখন আমাদের কিন্তু পরিবহন কস্ট অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা সরাসরি এই চায়নার সাথে বর্ডার হয়ে যুক্ত হতে পারতাম এবং চায়না থেকে বাই রুটে আমরা কিন্তু বিভিন্ন কিছু আমদানি এবং রপ্তানি করতে পারতাম। তখন সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোডাক্টের দাম কিন্তু কমে যেত, আমাদের পরিবহন কস্ট কিন্তু কমে যেত। এবং চায়নাও আমাদের এই অঞ্চলটাকে এবং বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে বিবেচনা করত। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন চায়না কিন্তু বিভিন্নভাবে এই পাশের বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশের জন্য বিভিন্ন চেষ্টা করে থাকে। সেক্ষেত্রে চায়না যেটা করতো, এই অঞ্চল দিয়ে সোজাসুজি বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্ন প্রজেক্ট চালু করতো, যার ফলে চাইনিজ ব্যবসায়ীরা এবং চাইনিজ যে পণ্যগুলো তারা এই রুটে বঙ্গোপসাগরে বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করে, যেমন চিটাগং এবং খুলনার বন্দরগুলো ব্যবহার করে বঙ্গোপসাগর দিয়ে তারা বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে পারত। সেক্ষেত্রে চায়নারও হচ্ছে যেমন বেনিফিট হতো, সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হতে পারত। কিন্তু আমরা ভারতের সাথে থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক বিষয়ে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। ভারত কিন্তু বাংলাদেশকে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করতে চায় না এবং বাংলাদেশকে তারা অনেকটাই একটা তাদের অভ্যন্তরীণ মার্কেট হিসেবে বিবেচনা করে থাকে। সো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত কিন্তু অনেক শক্তিশালী একটি দেশ, যেটি সারা বিশ্বের মধ্যে অন্যতম খুবই পাওয়ারফুল এবং সেনাবাহিনীর দিক দিয়ে ভারত কিন্তু অনেক পাওয়ারফুল একটি দেশ। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো কোনো দিনও এই অঞ্চল নিজের করে পেতে পারবে না। যদি পেত তাহলে কিন্তু বাংলাদেশ এই সুযোগগুলো পেত। আপনারা দেখলেন, আমি জানি না, মানে আমি টোটাল ভিডিওটাকেই তুলে ধরলাম। আমি জানি না এটা আদৌ কি হবে না হবে, কপিরাইট পড়বে কি পড়বে না, আমার এগুলো ভেবে লাভ নেই। এটা দেশের স্বার্থে, এটা দেশের স্বার্থে। আমি একটাই বিষয় উল্লেখ করব যে এই ভিডিওটা বা এই ধরনের ভিডিও আরও এই সংশ্লিষ্ট পেজ আমি যদি স্ক্রল করে দেখি, আপনারা দেখছেনও এরকম প্রচুর রয়েছে। গঙ্গা নদী বা অন্যান্য নদী কি করে বয়ে যায়, যদি বঙ্গোপসাগর এর ভারতটাই যদি না থাকতো, টোটালটাই যদি বঙ্গোপসাগর হতো, টোটালটাই যদি একটা বিরাট বড় সাগর হতো। পরপর আমি ভিডিওগুলো দেখেছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভাবনা চিন্তা চলছে। অনেকে কমেন্ট করছেন, সেখানে লিখছেন যে আপনারা যে এত চক্রান্ত করছেন, যদি ফারাক্কার ব্যারেজটা খুলে দেওয়া হয় আপনাদের বাংলাদেশ ভেসে যাবে। আমি সেই সমস্ত মন্তব্য করব না, আমি শুধু এইটুকু বলবো যে ডিপ স্টেট কিভাবে কাজ করছে বুঝতে পারছেন। এই যে ভিডিওটা প্রকাশ্যে আসছে, ভিডিওটার কত ভিউজ, কত লোক দেখছে, ভারতের লোক দেখছে, বাংলাদেশের লোক দেখছে, অন্যান্য বিভিন্ন দেশে বাঙালিরা রয়েছেন তারা দেখছেন ভাবছেন, এবং এইটা মাথার মধ্যে তাদের ঢুকে যাচ্ছে যে এটাও সম্ভব, এটাও করা সম্ভব, চাইলেই সম্ভব। উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া। সম্প্রতি অমিত শাহ উত্তরবঙ্গে এসছেন এবং পাহাড়ের যারা নেতারা রয়েছেন, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং সঙ্গ অন্যান্য বিভিন্ন পাহাড়ের নেতৃত্বরা, তাদের সঙ্গে মিটিং করেছেন অমিত শাহ। মিটিং করে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে। কারণ উত্তরবঙ্গকে চাওয়া হচ্ছে যে এমন একটা জায়গা তৈরি হোক উত্তরবঙ্গে যাতে প্রবলেম তৈরি করা হয়। উত্তরবঙ্গ একদিকে চিকেন স্নেক, আমি বারবার বলছি, এই রাস্তাটা, এই হাইওয়েটা যদি শেষ করে দেওয়া যায়, এই হাইওয়েটা যদি দখল নিয়ে নেওয়া যায়, তাহলে ভারতবর্ষের যে 7টি উত্তর পূর্বের রাজ্য রয়েছে সেগুলোকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবং সংশ্লিষ্ট ভিডিওতে বলা হচ্ছে যে উত্তর পূর্বের এই রাজ্যগুলো, এইগুলো যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা আলাদা দেশ তৈরি হয়, তাহলে আরেকটা সীমান্ত কভার করতে পারবে। এই সমস্ত অনেক কথা, মানে এটা হচ্ছে প্ল্যান করা হচ্ছে, এটা ধীরে ধীরে প্ল্যান। এটাকে খালি চোখে ওইভাবে দেখবেন না, এটা একটা প্ল্যান হিসাবে দেখুন। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, পরশু নয় তরশু, তারপরের দিন এটা বাস্তবায়িত করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ধীরে ধীরে সলতে পাকানোর কাজ চলছে। ডিপ স্টেটের মাধ্যমে চলছে, প্রচুর টাকা দেওয়া হচ্ছে। এই অনন্ত মহারাজকে প্রচুর টাকা দেওয়া হয়েছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে উল্টোপাল্টা বলার জেরে আজকে একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হতো। শুধু এখানে নয়, সিভিল ওয়ার।
আর এই গৃহযুদ্ধ লাগলে উত্তরবঙ্গ আলাদা হয়ে যেত এবং অনন্ত মহারাজ ভাবছেন যে উত্তরবঙ্গ আলাদা হয়ে গেলে তিনি রাজা হয়ে যাবেন। একদমই নয়। উত্তরবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই উত্তরবঙ্গ নিয়ে চিকেন স্নেক যেমন যাচ্ছে, তেমন এশিয়ান হাইওয়ে 2 যাচ্ছে। এই উত্তরবঙ্গের মাধ্যমে আমরা তিনটি দেশ অর্থাৎ ভুটান, নেপাল এবং বাংলাদেশের একটা অংশ আমরা কভার করতে পারছি। এবং এই উত্তরবঙ্গ দিয়ে আমরা যখন আরো এগোচ্ছি, আমরা চায়না পাবো খুব কাছে। আমরা খুব কাছে নর্থ ইস্টের দিকে গেলে আমরা পাবো মায়ানমার। ফলে এতগুলো দেশের আন্তর্জাতিক সীমান্ত, ছেলে খেলা নয় উত্তরবঙ্গটা। উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে গেলে ভারতের বিরাট বড় ক্ষতি হবে। কিন্তু সেটা চেষ্টা করছে একটা অসাধু অংশ চেষ্টা করছে, ডিপ স্টেট চেষ্টা করছে। এই ডিপ স্টেটের যে কাজ, ডিপ স্টেটের যে থিওরি, অর্থাৎ গুপ্তরাষ্ট্রের যে থিওরি, তারা যেভাবে ভাবছেন সেইটাই গ্রাফিক্স করে এই সালাউদ্দিন বলে ব্যক্তি সে তার ফেসবুকে তুলে ধরেছেন ঠিকই। কিন্তু এই ভিডিওটা প্রকাশ্যে আসার জেরে আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম, ভাবলাম এবং ভাবা প্র্যাকটিস করলাম। কোন ভয়ঙ্কর জায়গায় আমরা অবস্থান করছি সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। এই দেশ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র, এই যে ডিপ স্টেটের কাজ করা। কারণ ইতিমধ্যে বাংলাদেশে যে তথাকথিত ছাত্র আন্দোলন ঘটেছিল সেটা ডিপ স্টেটের সহায়তায়। তার পাশাপাশি নেপালেও বিরাট বড় ছাত্র আন্দোলন বা জেনজি মুভমেন্ট, সেটার নেপথ্যেও নাকি ডিপ স্টেটের হাত ছিল বলে মনে করা হচ্ছে। তো ডিপ স্টেট তো চাইবে যে এবার ভারতবর্ষের দিকে নজর দেওয়ার। ইতিমধ্যে চলছে, জেনজিদের একত্রিত করে, নকশালদের একত্রিত করে, দিমাগি নকশালদের একত্রিত করে চলছে কাজ। কিন্তু এটা পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করছে ধীরে ধীরে। এটাকে রুখতে হবে, না রুখলে আমার এই দেশকে বাঁচানো সম্ভব নয়। আপনাদের কি মতামত যে এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসছে, এগুলোকে কি ইতিমধ্যে ব্লক করে দেওয়া উচিত? ভারতে যারা এখনো পর্যন্ত এই সমস্ত চিন্তা ভাবনা করতে পারছেন না, তারা এই ভিডিও দেখলে চিন্তা ভাবনা করতে শুরু করবেন। তো এগুলোকে কি হাইড করে দেওয়া উচিত এবং ইন্টেলিজেন্সের বিশেষ নজরে রাখা উচিত? শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে যে রিপোর্টটা দিয়েছেন, গোপন রিপোর্ট, টপ সিক্রেট রিপোর্ট, তার মধ্যে এই প্রসঙ্গগুলো উল্লেখ আছে বলে আমরা জানতে পারছি। কারণ ইতিমধ্যে অমিত শাহ, শুভেন্দু অধিকারী তারা এসএসবি বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছেন, সীমান্তরক্ষীদের সঙ্গে বৈঠক করেছেন, সীমা সুরক্ষা বল এসএসবি এবং তার পাশাপাশি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং মিটিং করে এই সমস্ত বিষয়গুলো ভালো করে উত্থাপন করেছেন। অবৈধ অনুপ্রবেশ এমনি অবৈধই হয়, তাও বলছি এই অনুপ্রবেশ রুখতে কি কি ব্যবস্থা নেবে এই সীমান্তরক্ষীরা, সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বর্ডার এলাকার কি অবস্থা সেটা নিয়েও আলোচনা হয়েছে। রাজবংশীদের মধ্যে নেতাজি নিয়ে কি প্রতিক্রিয়া সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু এগুলোকে as soon as possible সমাধান করতে হবে, আর যদি না হয় তাহলে আমাদের রাজ্য কিন্তু ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে। কারণ গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে প্রায় বাংলাদেশ বানিয়ে চলে গিয়েছে, প্রায় বাংলাদেশ। বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান করা সম্ভব, কারণ দ্রুততা সহকারে সমস্যা সামনে উঠে এসেছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।